যেটা আসবো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর। তো সমতলীয় কথার অর্থ হচ্ছে সমান্তরাল, মানে একটাই তল, একই তলে অসংখ্য ভেক্টর থাকে, ঠিক আছে। সে ভেক্টরকে নিয়েই তৈরি হয় সমতলীয় ভেক্টর। মানে তার মানে কি, মানে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে বিভিন্ন ভেক্টর যখন একই তলে অবস্থান করে, মানে অনেকগুলো ভেক্টর একটা তলেই কিন্তু অবস্থান করবে। মানে ধরো এটা একটা তল, এটা ধরো এই পুরোটা কি, এই খাতা ধরো একটা তল, ঠিক আছে। এই খাতাটা এই খাতাটা যেটা আমরা নিয়েছি, এই খাতা ধরো একটা তল। এই তলে আমরা ধরো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এভাবে একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর। তো এগুলো আমরা যে তলে একটা তলে কিন্তু সেই ভেক্টরগুলো অবস্থান করছে। তাই কি বললাম, তাহলে বিভিন্ন ভেক্টর যখন একই তলে অবস্থান করে সেই ভেক্টরগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। তাহলে কি বলতে চাইলাম, এখানে লিখব আমরা বিভিন্ন ভেক্টর যখন একই তলে অবস্থান করে সেই ভেক্টরগুলোকে বলা হয় কি, সমতলীয় ভেক্টর। তো আশা করি তোমরা সমতলীয় ভেক্টর সম্বন্ধে বুঝতে পেরেছো। নেক্সট আসবো আমরা, এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্থানিক ভেক্টর। স্থানিক ভেক্টরটা কি, কোনো একটা নির্দিষ্ট বিন্দু, ধরো একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ধরো একটা নির্দিষ্ট বিন্দু কোনো একটা ভেক্টর আমি প্রকাশ করলাম, ঠিক আছে। ধরো এখানে একটা ও এ একটা নিয়েছি, ধরো এ একটা ভেক্টর নিয়েছি। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা একটা ভেক্টরকে প্রকাশ করি, ঠিক আছে, মানে এটা প্রদত্ত ভেক্টর আছে, এই প্রদত্ত ভেক্টরে আমি ধরো আরেকটা সমান্তরাল ভেক্টর অঙ্কন করলাম, যেটা ধরো বি ভেক্টর নাম দিলাম, ঠিক আছে। তাহলে প্রদত্ত যে ভেক্টরের সমান্তরালের এরকম টাইপেরই একটা আমি সমান্তরাল ভেক্টর অঙ্কন করলাম। এই সমান্তরাল করে যে অঙ্কিত যে ভেক্টর আমি অঙ্কন করলাম সেটাকে বলবো আমরা স্থানিক ভেক্টর। মানে তাহলে কি, একটা ভেক্টর দেওয়া থাকবে, সে ভেক্টর থেকে আমি আর একটা ভেক্টর একই যেভাবে যে প্রদত্ত ভেক্টরটা দেওয়া আছে, মানে এই ভেক্টরে যেভাবে দেওয়া আছে বা ডিরেকশন যেদিকে আছে সেই ডিরেকশনে যদি আমি আর একটা ভেক্টর অঙ্কন করি, তবে সেই ভেক্টরকে আমরা বলবো স্থানিক ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো স্থানিক ভেক্টর কি। তাহলে কি বললাম, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো একটা ভেক্টর যদি আমি অঙ্কন করি, সে ভেক্টরকে নিয়ে আমি আরেকটা যদি সমান্তরাল ভেক্টর অঙ্কন করি, ঠিক আছে, সমান্তরাল ভেক্টর যদি অঙ্কন করি, ডিরেকশানটা কিন্তু একই হতে হবে, বিপরীত দিকে নয়। এদিকে হলে এদিকে ডিরেকশন হতে হবে, এদিকে যদি আমি ডিরেকশন দিতাম তাহলে কিন্তু এইদিকেই হতো, ঠিক আছে। সুতরাং ডিরেকশানটা কিন্তু একই থাকতে হবে। সেই ভেক্টরগুলোকে আমরা বলবো স্থানিক ভেক্টর। এবার আমি যেটা আসবো নেক্সট, মুক্ত ভেক্টর। দেখো এই মুক্ত ভেক্টর কথার অর্থ, মুক্ত বলতে বোঝায় কি, ফ্রি, তাই তো। তার মানে এই ভেক্টরগুলো কি থাকবে, মান থাকবে বা দিকও থাকবে, অভিমুখও থাকবে, ঠিক আছে। কিন্তু কোন দিকে অবস্থান তার ঠিক থাকবে না। মানে ধরো এটা একটা দিক, এটা একটা নির্দিষ্ট ভেক্টর, এরকম থাকতে পারে একটা ভেক্টর, এর অবস্থান ঠিক নেই, মানে যেদিকে খুশি ও থাকতে পারে। এই জন্য বলছে মুক্ত ভেক্টর, মানে যেদিকে খুশি এই ভেক্টরগুলি থাকতে পারে, এর অবস্থান কিন্তু নিরপেক্ষ, মানে এর কোনো অবস্থানে ঠিক নেই, যেদিকে খুশি থাকতে পারে। এই জন্য ওকে বলা হয় মুক্ত ভেক্টর, ফ্রি ভেক্টর, ঠিক আছে। তো আশা করি তোমরা মুক্ত ভেক্টর বুঝতে পারলে কি। এবার কিছু আমরা উপপাদ্য করব, খুব ইম্পর্টেন্ট, আমরা জানবো যেটা সামান্তরিকের উপপাদ্য। এই ভেক্টরের সাহায্যে আমরা জানবো সামান্তরিকের উপপাদ্য এবং ত্রিভুজের উপপাদ্য। খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমাদের জানতে হবে এটা। তো ভালো করে এবার
দেখো যে কনসেপ্টগুলো আমি বললাম, আগে থেকে বলছি যে আগের যে কনসেপ্টগুলো আমি সব বলেছি, প্রতিটা কনসেপ্ট কিন্তু দরকার। সুতরাং প্রত্যেকটা কনসেপ্টগুলো বারবার বারবার দেখো এবং খাতায় কিন্তু নোট ডাউন করবে এবং খাতায় তোমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে সামন্তরিকের উপপাদ্য। তো প্রথমে আমি আসব ভেক্টরের ত্রিভুজের সূত্র, মানে ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র। এটা তোমাদের অঙ্কে খুব প্রয়োজন। আর সামন্তরিকের যে সূত্রটা সেটা কিন্তু ফিজিক্যাল সায়েন্সে খুব প্রয়োজন লাগে এটা। আর ত্রিভুজটা বেশিরভাগই আমাদের এই ভেক্টর অঙ্কে আমাদের খুব প্রয়োজন হয়। তো প্রথমে আমি আসবো ত্রিভুজের যে সূত্রটা ভেক্টরের সাহায্যে, সেটা একটু দেখব। ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র, ঠিক আছে, মানে আমরা ত্রিভুজের সূত্রে কি করে ভেক্টরটা আমরা যোগ করব। মানে কোনো ত্রিভুজ অঙ্কন করা থাকলো, তার ডিরেকশানগুলো দেওয়া থাকলো, তো আমরা কীভাবে ওই ত্রিভুজ দুটোর কী করে আমরা যোগ নির্ণয় করা হয় সেটা আমরা শিখব। ভেক্টর যোগে ত্রিভুজের সূত্র, ত্রিভুজের সূত্র। ধরো এখানে আমি একটা ভেক্টর নিলাম, ও হচ্ছে মূলবিন্দু, এখান থেকে শুরু হচ্ছে সে ভেক্টরটা, ও এ একটা ভেক্টর যার নাম হচ্ছে এ ভেক্টর। আমি আরেকটা ভেক্টর নিলাম, ধরো এখানে একটা ভেক্টর আরেকটা নিচ্ছি, এর সঙ্গে সেই পয়েন্টটা আমি যুক্ত করলাম এবং তার ডিরেকশানটা এদিকে হবে, সেটার নাম দিলাম বি ভেক্টর, এটা নাম দিলাম বি। এবার ও এর সঙ্গে বি যুক্ত করার পর যে ত্রিভুজটা উৎপন্ন হলো, সবসময় মনে রাখবে এই দুটো ডিরেকশান এখান থেকে শুরু হয়েছে, এদিকে একটা ডিরেকশান হচ্ছে এবং তার এইদিকে একটা যদি ডিরেকশান হয়, তো সবসময় মনে হয় তার বিপরীত দিকে কিন্তু এই ডিরেকশানটা যদি এদিক হয়, তার বিপরীত দিকে কিন্তু এই ডিরেকশানটা হবে। এই দুটো ডিরেকশান যেদিকে যাবে তার বিপরীত দিকে কিন্তু এই ডিরেকশানটা হবে। প্রথমে হচ্ছে কি এখান থেকে স্টার্ট করেছিল, তাহলে এইভাবে প্রথমে গিয়ে এদিকে হয়েছে, তাহলে এই দিক থেকে এই দুটো যে ডিরেকশানটা যাবে যেদিকে, তার বিপরীত দিকে ডিরেকশানটা হবে ওর, মানে তার বিপরীত দিকে তার ডিরেকশানটা হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে কি, তার আমরা ভাষাটা লিখব কি, যে একই ক্রমে ভেক্টর দুটি থাকলে, ধরো এটা একটা ক্রম, এটা একটা ক্রম, একই ক্রমে ভেক্টর দুটি থাকলে বিপরীত দিকে যেটা পাই আমরা, তার বিপরীত দিকে তাদের যোগফলটা কিন্তু ওই দুটি ক্রমের যোগফলটা কিন্তু নির্দেশ করে। তার মানে ব্যাপারটা কি বুঝতে চাইছে এখানে, যে এই যে এই ভেক্টরটা এদিকে গিয়েছে আর বি ভেক্টর যে এদিকে গিয়েছে, একই ক্রমে তো নাকি, এদিকে প্রথমে এখান থেকে স্টার্ট করেছে, প্রথমে এদিকে গিয়েছে, তারপর কি এখানে থেমে আবার এদিকে গিয়েছে, একই ক্রমে। তাহলে কি একই ক্রমে ভেক্টর দুটি থাকলে তাদের বিপরীত দিকে যোগফল রূপে কিন্তু নির্দেশ করে। তার মানে কি যোগফল মানে কি, এ ভেক্টর আর বি ভেক্টরকে কিন্তু নির্দেশ করবে, এই ও বি ভেক্টরটা যোগফল রূপে নির্দেশ করবে। তার মানে এখানে কি পাচ্ছি আমরা, যেটা ও এ ধরো একটা ভেক্টর, ও এ ভেক্টর যেটা হচ্ছে এ ভেক্টর নামের রূপে, এ ভেক্টর নামে পরিচিত। আচ্ছা, এ বি যে ভেক্টরটা সেটা হচ্ছে তার নাম দিয়েছি আমরা বি ভেক্টর রূপে পরিচিত। আর বললাম যেটা ওবি যেটা পাবো, সেই ওবিটা বললাম কি, ওবি ভেক্টরটা কি হবে না, এই দুটো ভেক্টর এর যোগফল রূপে কিন্তু এটা মানে নির্দেশ করা যাবে। ঠিক আছে, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল রূপে এই ওবি মানে ওবি ভেক্টরটা আমরা পাবো। তাহলে ভাষাটা কি লিখবো, ভাষাটা এরকম লিখবো, যদি একই ক্রমে ভেক্টর দুটি থাকলে, মানে এই লাইনটা কোন লাইনটা বলো তো, মানে ছবিতে কোনটা বোঝাচ্ছি, একই ক্রম বলতে এ ধরো এইখান দিয়ে গেছে, তারপর কোন দিকে যাবে, তারপর এদিকে গেছে, এটা একই ক্রম, মানে এখান থেকে স্টার্ট করেছিল, এখানে গিয়ে আবার এখানে গিয়েছে। ঠিক আছে, তো একই ক্রমে ভেক্টর দুটি থাকলে, ঠিক আছে, তার বিপরীত দিকে
তাদের যোগফল রূপে কিন্তু প্রকাশ হয়। ঠিক আছে, তাদের যোগফল নির্দেশ করে, মানে যে তৃতীয় যে বাহুটা সেটা তার যোগফল, সে দুটো ভেক্টরের যোগফল রূপে কিন্তু নির্দেশ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিভুজের সূত্র, মানে ত্রিভুজের সূত্রের সাহায্যে ভেক্টরের যোগের নিয়ম। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র জানবো। তো আমরা কি জানবো? আমরা জানবো হচ্ছে খুব এই দুটো পার্ট কিন্তু যেটা বোঝাচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এগুলো ভালো করে বুঝবে, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা পরেরগুলো যোগ বিয়োগ খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তাহলে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র, সামন্তরিক সূত্র। তাহলে ভেক্টর যোগের সামন্তরিক সূত্রটা কি? তাহলে প্রথমে আমি একটা সামন্তরিক অঙ্কন করলাম। এটা এ বি ভেক্টর, এই ডিরেকশনটা হচ্ছে এ ভেক্টর এদিকে, এটা বি সি, এটা ভেক্টরের নাম হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, এখানে এর নাম দিলাম ডি। তাহলে এ ভেক্টর যেহেতু এটা সামন্তরিক বলছি, তাহলে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কী হয়? সমান্তরাল হয় এবং সমান। এ ভেক্টর যদি এদিকে হয় তাহলে এ ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে? এইদিকেই হবে। বি ভেক্টর ডিরেকশন কোন দিকে আছে? এদিকে হয়, তাহলে এদিকে বি ভেক্টর ডিরেকশনটা হবে। ঠিক আছে, তো আমরা এই সামন্তরিক সূত্রে বলছে যে সামন্তরিকের যে বাহুগুলো সন্নিহিত বাহু, মানে এই যে বাহুটা আর এই বাহুটা, এই যে সন্নিহিত দুটো বাহু আছে, এই সন্নিহিত বাহু দুটোর কো ইনিশিয়াল পয়েন্ট, মানে দেখো এইখানে একটা পয়েন্ট পাচ্ছি যেটা বলেছিলাম সহ প্রারম্ভিক ভেক্টর, যেটা আমি বলেছিলাম একটা পয়েন্ট থেকে দুই বা ততোধিক পয়েন্ট মানে ভেক্টরগুলো বেরিয়ে যায়। ধরো এখানে কিন্তু এটা একটা ভেক্টর বেরিয়েছে আর এইদিকে কিন্তু একটা ভেক্টর বেরিয়েছে, তাই না? তাহলে দুটি কো ইনিশিয়াল যে ভেক্টর রিপ্রেজেন্ট করবে কখন, মানে রিপ্রেজেন্ট মানে কি প্রকাশ করবে কখন? তাদের কর্ণকে যোগফল রূপে প্রকাশ করবে। তাদের কর্ণ মানে এসি যে কর্ণটা আছে, তাদের সেই দুটো ভেক্টরের যোগফল রূপে কিন্তু ওই কর্ণটা প্রকাশ করবে। দেখো এটা যেটা বলছিলাম, দেখো এই যে আমার আকৃতির যেটা পাচ্ছি এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? এরকম একটা, দেখো এটা ত্রিভুজ একটা, মানে এ বি সি একটা ত্রিভুজ। তাহলে এ ভেক্টর যদি এদিকে নির্দেশ করে এবং বি ভেক্টর যদি এদিকে নির্দেশ করে, তাহলে কি বলেছিলাম যে তারা বিপরীত কর্মে এই দুটোর যোগফল রূপে কিন্তু প্রকাশ হয়। তার মানে কি এটা প্রকাশ হচ্ছে? এটা কর্ণটাই কিন্তু প্রকাশ হচ্ছে, তাই না? তো এই কর্ণটা কিন্তু এই দুটো ভেক্টরের যোগফল রূপে বিপরীত কর্মে কিন্তু প্রকাশিত হবে, মানে এই দুটো ডিরেকশন যেদিকে যাবে তার বিপরীত দিকে কিন্তু ডিরেকশনটা এদিকে হবে। ক্লিয়ার? তো আমরা লিখবো যেটা, তাহলে অ্যাকচুয়ালি ভাষায় যেটা লিখবো, সামন্তরিকের সামন্তরিক কি? এটা সন্নিহিত বাহু, তাই তো? সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য কো ইনিশিয়াল ভেক্টর বা বলতে পারি আমরা সহ প্রারম্ভিক ভেক্টর কে রিপ্রেজেন্ট করে, সহ প্রারম্ভিক ভেক্টরকে প্রকাশ করে যে এটার মানে কি? এটা কো ইনিশিয়াল ভেক্টর যদি প্রকাশ করে তাহলে তাদের যে যোগফলটা হবে, তাহলে ওই দুটো ভেক্টরের যে যোগফলটা, ওদের যোগফল কাকে প্রকাশ করবে? ওদের যোগফলটা ওই সামন্তরিকের কর্ণকে কিন্তু প্রকাশ করবে, তাই না? ওদের যোগফল সামন্তরিকের কর্ণকে প্রকাশ করবে, তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা একটা পার্ট, আর যেটা ত্রিভুজে যেটা আমি আগে বোঝালাম সেই পার্টটা, দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো এটা ফিজিক্সে খুব প্রয়োজন হয় এবং আমাদের ম্যাথেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই প্রয়োজন। ঠিক আছে, আর ত্রিভুজটা বেশি আমাদের প্রয়োজন হবে, ত্রিভুজ দ্বারা অনেক কটা অঙ্ক আছে। তো আশা করি তোমরা যেটা
জানতে পারলে যে ত্রিভুজের সূত্রের সাহায্যে যোগের মানে দুটো ভেক্টরের যোগ কী করে আমরা নির্ণয় করব, একইভাবে সামান্তরিকের দ্বারাও কীভাবে দুটো ভেক্টরের যোগ আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা শিখলাম। ঠিক আছে, যেটা আমরা করব সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। এর আগের যে পার্টগুলো করলাম সেগুলো আমরা শিখেছি যোগ সামান্তরিকের সাহায্যে এবং ত্রিভুজের সাহায্যে। এবার আমরা শিখব যে দুটো ভেক্টরের বিয়োগ আমরা কি করে করি। ভেক্টরের বিয়োগ, তো ছবিগুলো দেখো, আমি ছবি যেটা রাখছি সেটা ক্লিয়ার করে নাও, তাহলে কিন্তু আর সমস্যা দাঁড়াবে না। ঠিক আছে, তো প্রথমে ধরো আমি একটা বিন্দু নিলাম, একটা বিন্দুর সাপেক্ষে, এটা ধরো একটা বিন্দু, তার সাপেক্ষে আমি একটা বাহুকে টানলাম। ঠিক আছে, যেটা ভেক্টর প্রকাশ করছে, এটা ধরো ও নাম দিলাম, এটা ধরো এ ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম আমরা এ ভেক্টর। আচ্ছা, এখান থেকে আমি আরটা এর বিপরীত মানে এর এদিকে আমি একটা বিন্দু নিলাম, সে বিন্দুটার নাম দিলাম বি। বি এ যে ভেক্টরটা হচ্ছে বি রূপে প্রকাশিত হচ্ছে, বি ভেক্টর নামে পরিচিত। ঠিক আছে, এবার এই যে এ বি যে ভেক্টরটা আছে সেম মাপের মানে একই মাপের আমি আর একটা ভেক্টর এদিকে তার উল্টো দিকে ড্র করলাম, এবং এই টুকোটার যা লেন্থ হবে, ভালো করে শুনবে কিন্তু সবাই, এই টুকোটার লেন্থ যা হবে মানে এ থেকে বি এর যে দৈর্ঘ্যটা হবে সেটা কিন্তু এ থেকে এই সি এর দৈর্ঘ্য দাঁড়াবে, একই লেন্থের হবে। তাহলে মানটা কিন্তু একই হবে, কিন্তু ডিরেকশনটা শুধুমাত্র আলাদা। দেখো এদিকে একটা ডিরেকশন যাচ্ছে, এদিকে কিন্তু আর একটা ডিরেকশন যাচ্ছে, দুটো ডিরেকশন কিন্তু পরস্পর আলাদা। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ও এ একটা ভেক্টর ছিল যেটা এ ভেক্টর নামে পরিচিত, তার মানে ও এ পেলাম কি, ও এ ভেক্টরটা এ ভেক্টর। একইভাবে এ বি ভেক্টরের উল্টো দিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসি ভেক্টর নামে পরিচিত, যেটাকে আমি প্রকাশ করব হচ্ছে, তার মানে কি, এটা যদি বি ভেক্টর নামে পরিচিত হয় তাহলে তার উল্টো দিকে যেটা হবে তার নাম কি হবে, তাহলে মাইনাস বি ভেক্টর। কারণ ডিরেকশনটা আমি বলেছি মান একই, শুধুমাত্র ডিরেকশন আলাদা। ডিরেকশন যদি আলাদা হয়ে যায় তাহলে কী হবে, ওটা নেগেটিভ হবে, কারণ উপরটা প্লাস হয়েছে, তার বিপরীত দিকে যেহেতু যাবে সেটা কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, তার মানে কি এসি যে ভেক্টরটা সেটা কিন্তু মাইনাস বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর দাঁড়ালো। আমি কি করলাম, এবার ও এর সঙ্গে সি বিন্দুটা আমি যুক্ত করলাম। তাহলে দেখো এখান থেকে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন, তাই না? তাহলে এদিকে দেখো এটা একটা দিকে যাচ্ছে, আবার এইদিকেও কিন্তু ডিরেকশনটা যাচ্ছে, তার মানে এই যে ও সি যে ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে, ও থেকে সি এর দিকে। ঠিক আছে, এখান থেকে শুরু করেছে এইভাবে একই ক্রমে যাচ্ছে, তাহলে তার বিপরীত দিকে ক্রমে কি হবে, তাহলে এই দুটো ভেক্টরের কি যোগফল, তার মানে এ দাঁড়াবে কি, এটা এ প্লাস ব্র্যাকেটে মাইনাস বি, তার মানে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এরকম করে লিখবো আমরা। তার মানে অ্যাকচুয়ালি ওসিটা কি পেলাম কি, ওসি সমান পেলাম হচ্ছে, ওসি ভেক্টরটা পেলাম কি, যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এবার এটাকে যদি আমরা ঠিকভাবে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে, এ ভেক্টর প্লাস মাইনাসে মাইনাস বি ভেক্টর। তাহলে এভাবে আমরা বিয়োগ, দুটি ভেক্টরের বিয়োগ আমরা কি করে করি সেটা আমরা জানতে পারবো, এভাবে আমরা জানতে পারবো। খুব সহজ, জাস্ট ডিরেকশানটা আমরা চেঞ্জ করে দেবো এবং ত্রিভুজের সূত্রের সাহায্যে এটা কিন্তু আমরা খুব সহজে বের করে নিতে পারবো যে দুটি ভেক্টরের বিয়োগ কি করে হয়। তো এবার যে ভেক্টরটা সম্বন্ধে আলোচনা করব সেটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। ঠিক আছে, অবস্থান ভেক্টর। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো দেখো অবস্থান ভেক্টর কি বলছে, এই অবস্থান ভেক্টর দুটো উপায় আমরা বের করতে পারি। একটা হচ্ছে কোনো একটা বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর নির্ণয় করা যায়, আর একটা কোনো একটা সরলরেখার সাহায্যে অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখব। তার মানে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে অবস্থান ভেক্টরে কোনো একটা বিন্দু সাপেক্ষে হবে আর একটা কোনো একটা সরলরেখার সাপেক্ষে হবে। ঠিক আছে, বিন্দুর সাপেক্ষে কীভাবে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করব এবং কোনো একটা সরলরেখার সাপেক্ষে কীভাবে আমরা সেই অবস্থান ভেক্টরটা নির্ণয় করব সেটা আমরা শিখব। তাহলে দেখো প্রথমে এই অবস্থান ভেক্টরে আমি একটা বিন্দু নিচ্ছি, ধরো এটা একটা বিন্দু নিলাম, যার নাম দিলাম এ, একটা বিন্দু নিলাম।
এই বিন্দুটা সব সময় মনে রাখবে, এই বিন্দুটা সবসময় অরিজিন মানে মূল বিন্দুর সঙ্গে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে। মূল বিন্দু দিয়ে যদি আমি যুক্ত করি, মানে তাহলে কী বললাম, যে কোনো একটা বিন্দু সেটা মূল বিন্দু দিয়ে যুক্ত হলে সেটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে পারি, ঠিক আছে, এটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে পারি, তবে সেই বিন্দুটা মানে কোন বিন্দুটা, এ বিন্দুটা, এই ও ভেক্টরের কী হবে, অবস্থান ভেক্টর হবে। কথাটা কি বললাম, আবার বলছি, কোনো একটা বিন্দু নিয়েছি আমি এ, সে এ বিন্দুটা যদি ও বিন্দু মানে অরিজিন বা মূল বিন্দু যেটাকে বলছে, সে মূল বিন্দুর সঙ্গে যুক্ত করার পর তাকে যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে পারি, ঠিক আছে, ও এ যেটা পেলাম তাকে যদি আমরা এই ও এটাকে যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে পারি, তাহলে এই এ বিন্দুটি কী হবে, এই ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। তো লাইনটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আবার এখানে খাতায় লিখে দিচ্ছি, সবাই একবার দেখে নাও। এটা বলছে কি, এটা যে ও একটা বিন্দু মানে মূল বিন্দু, অ্যাকচুয়ালি ও থেকে এই এ বিন্দু পর্যন্ত, তাই তো, এ বিন্দু পর্যন্ত মানে এ বিন্দুকে ও থেকে এ বিন্দু পর্যন্ত যদি ভেক্টর আকারে লিখতে পারি, মানে ও থেকে এ বিন্দু যেটা পেলাম সেটাকে যদি ভেক্টর আকারে লিখতে পারি, তখন ওই পি যে এ বিন্দুটা পেয়েছি, সে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে, অবস্থান ভেক্টর হবে কি, এই পুরোটা নাম কি হবে, ও থেকে এ দিকে আসে তাহলে ও এ ভেক্টর, ঠিক আছে, ও এ ভেক্টর। আর এর মানটা আমরা কিভাবে করব, একইভাবে যেটা আমরা বললাম একটু আগে, যে ও এ ভেক্টরের মান হচ্ছে ওর মডিউলাস, ঠিক আছে, মডিউলাস মানে তার সরলরেখাংশের দৈর্ঘ্যটা। তার মানে ও এ এর মান আমরা কিভাবে করব, এর মানটা হচ্ছে মনে রাখবে সবসময় ও এ তার মাথায় তীরচিহ্ন এবং তার মডিউলাস করলে ওর মানটা আমরা পাবো, সেটা হচ্ছে কি করে লিখবো, ও এ তার রেখাংশের দৈর্ঘ্য, মানে এখান থেকে এইটুকুটা যে সরলরেখাংশটা পেয়েছি তার দৈর্ঘ্যটাই হচ্ছে ওর মান, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা কিভাবে একটা অবস্থান ভেক্টরকে আমরা নির্দেশ করতে পারি, ঠিক আছে। তাহলে অবস্থান ভেক্টর সম্বন্ধে তোমাদের ধারণাটা আশা করি বুঝতে পেরেছো। এটা তো একটা বিন্দু সাপেক্ষে বললাম। এবার যদি বলি যে কোনো একটা সরলরেখা সাপেক্ষে অবস্থান ভেক্টর নির্ণয় করতে, তাহলে ধরো আমি একটা সরলরেখা নিলাম, ধরো এটা একটা সরলরেখা, এটা ধরো একটা সরলরেখা এ, ধরো এটা হচ্ছে না, তারপর একটু এটা একটা ধরো একটা সরলরেখা নিলাম যার নাম দিলাম এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, ঠিক আছে, সরি এ বি একটা সরলরেখাংশ নিয়েছি, এ বি একটা সরলরেখাংশ নিয়েছি, এবং আমি কি বললাম, এর আগেরটা যেভাবে বললাম সেভাবেই করব। আগেরটাতে বললাম যে কোনো একটা বিন্দু থাকবে এবং একটা মূল বিন্দু থাকবে, ঠিক আছে। তো একইভাবে এখানে দুটো বিন্দু পাচ্ছি, দুটো প্রান্ত বিন্দু পাচ্ছি, মানে এখানে একটা এ প্রান্ত বিন্দু আর একটা বি কিন্তু একটা প্রান্ত বিন্দু, ঠিক আছে। এটা তার মানে কি অ্যাকচুয়ালি এ বি ভেক্টর, এটা পুরোটা কী বলবো, এ বি ভেক্টর প্রকাশ করা হচ্ছে, এ বি ভেক্টরে প্রকাশ করা হচ্ছে এটাকে। এই ভেক্টরটাকে অবস্থান ভেক্টর নিয়ে আসবো, তাহলে একটা মূল বিন্দু দরকার আমার, একটা মূল বিন্দু যার নাম হচ্ছে ও ধরলাম, ঠিক আছে, এটা মূল বিন্দুকে ও দিয়ে প্রকাশ করছে। এবার এই ও এর সঙ্গে এ যুক্ত করলাম আর ও এর সঙ্গে বি যুক্ত করলাম, তাহলে ও এ মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, আবার ও থেকে বি এর দিক মানে এইভাবে যুক্ত করলাম, ঠিক আছে। তার মানে এই ও এ, এটার নাম কী হবে, ও এ তার মাথায় তীর চিহ্ন, এটা হবে কি ও বি তার মাথায় তীর চিহ্ন। তাহলে এই যে আমরা ভেক্টরগুলো যুক্ত করলাম, তাহলে বললাম কি যে আমরা যুক্ত করার পর ভেক্টরগুলোকে
যুক্ত করার পর আমরা ভেক্টরগুলোকে যদি কী হয় ভেক্টর রূপে আমরা লিখতে পারি, মানে ভেক্টর রূপে যদি আমরা আকারে লিখতে পারি তবে কিন্তু ওটা অবস্থান ভেক্টর হবে, তাই তো? তাহলে এখানে আমরা ত্রিভুজের যে সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি, এই ক্রমটা কেমন যাচ্ছে, ক্রমটা হচ্ছে দেখো এই ওবি ভেক্টর মানে এই ওএ ভেক্টর আর এবি ভেক্টর এই দুটোর যোগফল কার সঙ্গে সমান হবে, ওবি ভেক্টরের সঙ্গে সমান হবে। যেটা আমরা ত্রিভুজের যোগের সূত্র যেটা পেলাম সেটা কি পেলাম, একই ক্রমে দুটি ভেক্টরের যোগফলটা তৃতীয় বাহুর বিপরীত ক্রমের সেই দুটি ভেক্টরের যোগফলের সঙ্গে কী হবে, সমান হবে। তাহলে এই দুটো বাহুর যোগফলটা এটার বাহুর সঙ্গে কী হবে, সমান হবে। তার মানে এই বাহুটার কত পেয়েছি, ওবি ভেক্টর পেয়েছি। তাহলে ওবি ভেক্টর সমান কি পাবো, ও ভেক্টর পাবো সমান কি ও এ ভেক্টর আর এবি ভেক্টর, ও এ ভেক্টর আর পাবো কি এবি ভেক্টরের যোগফল, ঠিক আছে। কিন্তু আমরা এখান থেকে যেটা বের করবো সেটা হচ্ছে এবি ভেক্টরটা বের করবো। তাহলে কীভাবে বের করবো, তাহলে এখান থেকে এবি ভেক্টর সমান তাহলে লিখতে পারি ওবি ভেক্টর আর এই প্লাস ও এটা এদিকে লিখে হবে মাইনাস ও এ ভেক্টর। এই যে এটা হচ্ছে এবি, যে কোনো একটা সরলরেখার যে কোনো সরলরেখার অবস্থান ভেক্টরটা এভাবে আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এবি যদি ভেক্টর হয় তাহলে দেখো ও বিন্দু থেকে একবার প্রথমে যেটা শেষ প্রান্ত বিন্দু যেটা আছে সে তার প্রথমে বিয়োগফল মানে ওবি লিখবো, ওবি ভেক্টর লিখবো। আর ও বিন্দু থেকে একবার ও এর ও এ যে ভেক্টরটা পাবো তার বিয়োগ করলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে সেই সরলরেখার অবস্থান ভেক্টর পেয়ে যাবো আমরা। তো আশা করি এই অবস্থান ভেক্টরটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। আর এই প্রত্যেকটা কিন্তু এ হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি ও এ লিখবো আমরা। অ্যাকচুয়ালি এই যে ও এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর আর এই ও বিটা কিন্তু আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর বলবো। তো আশা করি কোনো সরলরেখার অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। আশা করি এখানে কোনো প্রবলেম হবে না, কোথাও যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই জানাবে। এরপরে যেটা পার্ট আসবে সেই পার্টটা হচ্ছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ। আমরা এবার ভেক্টরের উপাংশ সম্বন্ধে জানবো, খুব এটা একটা ভাইটাল জিনিস, ঠিক আছে। যেটা বলছিলাম যে আই ক্যাপ, প্রথমে আমি যেটা বুঝিয়েছি আই ক্যাপ, তারপরে জে ক্যাপ, ঠিক আছে। তো সেইগুলো এবার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এবং এই যে ভেক্টর উপাংশ যেটা বলেছে সেটাও কিন্তু খুব একটা ভালো পার্ট। তো সবাই শুনে নাও এবার কি বলছি। ধরো সরলরেখা নিলাম আমি, ঠিক আছে। দুটো সরলরেখা নিয়েছি আমরা যারা পরস্পর লম্বভাবে অবস্থান করে আছে। ধরো এটা হচ্ছে মূলবিন্দু ও, এর নাম দিলাম আমরা এক্স ও এক্স আর এটা ও ওয়াই, ঠিক আছে। আর এখানে আমি একটা বিন্দু নিচ্ছি, ধরো একটা পি বিন্দু নিচ্ছি যার স্থানাঙ্ক ধরলাম আমি এক্স কমা ওয়াই, ঠিক আছে। এবার এই পি বিন্দু থেকে এই ও এক্স অক্ষের ওপর আমি একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। লম্ব অঙ্কন করার পর তার নাম দিলাম আমরা এ। একইভাবে পি বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর আমি আরেকটা লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম হচ্ছে বি, ঠিক আছে। এই ও থেকে এ ভেক্টরটার নাম দিচ্ছি আমরা এ ভেক্টর। আচ্ছা, এই এ ভেক্টর না দিয়ে এই যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি, আই ভেক্টর দ্বারা প্রকাশ, এবং ডিরেকশনটা যেটা আছে এই ডিরেকশনটা হচ্ছে আই ভেক্টর, এবং ও থেকে এ এর মানটা এখানেই পেয়ে যাব, এটা হচ্ছে এক্স। তাহলে এক্স হচ্ছে মান আর ডিরেকশনটা কোনটা আই, তাই তো। তাহলে এই ও এর যে উপাংশ মানে ও এ যেটা পাবো সেটা কি হবে, তাহলে ও এ সমান তাহলে কি হবে এক্স আই ভেক্টর। একইভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর যেটা আনবো সেটা হচ্ছে জে বরাবর যাবে, ঠিক আছে, জে ক্যাপ বলে আমরা প্রকাশ করব। এবার জে ডিরেকশনটা এদিকে মানে ভেক্টরটা যে ভেক্টর পেয়েছি ওয়াইয়ের দিকে, এবং এইটুকুটার মান পাবো কি আমরা, এইটুকুটার মান কিন্তু আমরা ওয়াই পাবো, তাই তো। তার মানে এখান থেকে এইটুকু যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই জে ক্যাপ, ঠিক আছে, ওয়াই জে ক্যাপ। আর এটা কি পেলাম এক্স আই ক্যাপ, তার মানে ও এ যেটা পাচ্ছি ও এ, তাহলে ও এ যে ভেক্টরটা সেটা পাবো আমরা, বা ও এর যে লেন্থ মানে এইটুকুটা আমরা কী করে বের করবো,
ওয়েটাকে বের করবে হবে এক্স লিখব, এক্স আর কোন ভেক্টরটা আই ভেক্টরটা বা আই ক্যাপ বা আই তীর চিহ্ন দিতে পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওয়ে পাবো একইভাবে এ থেকে এই যে পি পাচ্ছি এ পি, ঠিক আছে, ও আচ্ছা এপি বা ও বি যা লিখি আমরা অসুবিধা নেই, ও বিও লিখতে পারি, ও বি তাহলে সমান কত হবে ওয়াই কোন ভেক্টর হবে যে ভেক্টর। তো আসলে তোমরা বুঝতে পারলা যে ওয়ে বরাবর মানে ওয়ে সরলেখা বরাবর মানে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এক্স হচ্ছে মান এবং ভেক্টরটা দাঁড়াচ্ছে কি আই ভেক্টর, আর ও বি ভেক্টর মানে ওয়াই অক্ষ বরাবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই মান এবং উপাংশ মানে যে ভেক্টরটা পাচ্ছি সেটা কি ভেক্টরটা, তাই তো, তাহলে ওয়াই জে ভেক্টর। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ওয়ে ভেক্টরটা আমরা কী করে পাচ্ছি। তাহলে ওয়ে ভেক্টর হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, তাই তো, এক্স অক্ষ বরাবর দেখো এক্স হচ্ছে একটা মান আর হচ্ছে আই হচ্ছে একটা ভেক্টর। তাহলে আমরা জানি যে এর আগে যেটা তোমরা করেছো যে সমরেখ যে ভেক্টরের সাহায্যে আমরা দেখেছিলাম যে যদি দুটো ভেক্টরে যদি একই দিকে হয় তবে একটা এ যদি প্রদত্ত ভেক্টর হয় তার সঙ্গে একটা কি স্কেলার গুণ হয়, তাই তো, মানে এ একটা মান যদি হয়, ধরো এ একটা মান, ধরো একটা ভেক্টরের মান, সেই ভেক্টরের সঙ্গে একটা স্কেলার গুণ হয়, ধরো এক্স, ঠিক আছে। তো একটা ভেক্টরের সঙ্গে কী গুণ হয়, একটা ভেক্টরের সঙ্গে একটা মান কিন্তু গুণ হয় যদি একই দিকে সেই ডিরেকশানটা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি এ এক্সটাও একই দিকে আছে এবং যে আই ভেক্টরটা সেটাও কিন্তু এদিকে আমরা নিয়েছি, সুতরাং কী হবে এক্সের সঙ্গে আই গুণ হবে, সেই জন্য এক্স আই পেলাম। একইভাবে যখন আমরা এই ও বি ভেক্টরটা মানে ও বি ভেক্টরটা বের করব তখন কি ডিরেকশনটা একই হবে, এইটুকুটা পেয়েছি ওয়াই এবং যে ডিরেকশানে আমরা প্রকাশ করেছি সুতরাং এটা কী লিখবো ওয়াই জে লিখবো, ঠিক আছে। এবার আমি যদি ও পি যুক্ত করি তাহলে দেখো, তাহলে এবার দেখো এইটুকুটা আমরা পেয়েছি, এইটুকুটা ও এ পেয়েছি এক্স আই আর এইটুকুটা পেলাম কিন্তু ওয়াই পেলাম, তাই তো। তাহলে বলো এটা এদিকে গিয়েছে ডিরেকশন নিয়েছে আর এই যেটা এদিকে ওপর দিকে, তাই তো, ওপর দিকে নিয়েছে মানে এটা যদি ওপর দিকে যায় তাহলে এটা কী হবে ওপর দিকে হবে। তাহলে এইটুকুটা কী পাচ্ছি আমি ত্রিভুজ পাচ্ছি, তাহলে এই ত্রিভুজের মান মানে ওপির মানটা কী করে বের করবো, তাহলে ওপির মানটা এই দুটোর কী হবে যোগফলের সঙ্গে সমান হবে, তাই না। এর আগে আমরা করলাম যে ত্রিভুজের সূত্র থেকে যে এদিকে একটা ডিরেকশান আর এদিকে যে ডিরেকশান তাদের দুটোর যোগফল এই বাহুটার সঙ্গে হবে সমান হয়ে যাবে তৃতীয়বাহুর সঙ্গে। তাহলে কী লিখবো আমরা এক্স আই তার ক্যাপ প্লাস ওয়াই জে তার মাথায় ক্যাপ, ঠিক আছে, এভাবে আমরা প্রকাশ করব। আর এই ওপিটাকে অনেক সময় আমরা আর দিয়েও প্রকাশ করি, সুতরাং আর সমান এটাও লিখতে পারি আর সমান ওপি মানে আর ভেক্টর অ্যাকচুয়ালি আর ভেক্টর সমান কি ওপি সমান কি এক্স আই প্লাস ওয়াই জে। তো আশা করি তোমরা এই আর যে ভেক্টরটা আমরা পেলাম সেটা তোমরা বুঝতে পারলে এবং এর মানটা আমরা কী করে নির্ণয় করবো, এই যে আর ভেক্টরটা বলছি আর এর আমরা কী করে মান নির্ণয় করবো, ধর আর ভেক্টর দিলাম তার মান আমরা কী করে বের করবো মডিউলাস দিয়ে। আমি বলেছি যে কোনো ভেক্টরের মান আমরা সবসময় পাবো মডিউলাস দিয়ে কিন্তু মান পাবো। তো মডিউলাস মানে দেখো এবার এই যে ত্রিভুজটা আমি পেয়েছি সেই ত্রিভুজটার মান কী করে বের করবো মডিউলাস দিয়ে, তাই তো বললাম। তাহলে এই আটটা হচ্ছে দেখো এইটুকুটা কিন্তু এই যে ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজটার হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে ভূমি, তাহলে এটা ভূমির মান কত পেয়েছি এটা এক্স পেয়েছি, এটা কিন্তু ওয়াই পেয়েছি, আমি জাস্ট মানটা বের করছি এইটুকুটা লেন্থটা কত পেয়েছি লেন্থ কিন্তু এক্স, আমি ভেক্টর কিন্তু নিচ্ছি না, হ্যাঁ শুধুমাত্র মান বের করবো, সুতরাং তার জন্য আমরা মানটাই নেব শুধুমাত্র স্কেলারের মানটাই নেব। তাহলে কত পেয়েছি এখানে এক্স পেয়েছি, এটুকু পেয়েছি কত ওয়াই, তাহলে আর এর যে মানটা পাবো সেটা কি এই আরটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা কি জানি অতিভুজ সমান কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তো লম্ব স্কোয়ার মানে ধরো ওয়াই আর ভূমি কত এক্স, তার মানে কী হবে এক্স স্কোয়ার রুট ওভার কী হবে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই আর এর যে আর ভেক্টরের যে মডিউলাস আর ভেক্টরের যে মানটা সেটা দাঁড়ালো কত দাঁড়ালো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আর ভেক্টরের মান পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এখানে ও হচ্ছে একটা ওটা কি মূলবিন্দু, এগুলো কিন্তু এক একটা কি উপাংশ, ঠিক আছে। ও দিকে ও এক্স একটা উপাংশ, এখানে ও ওয়াই কিন্তু একটা উপাংশ, দুটো উপাংশ আমরা নিয়েছি।
ঠিক আছে। তো এটা কি বলবো, তাহলে এটাকে আমরা কি বলবো, সহপ্রারম্ভিক ভেক্টর। কারণ একটা বিন্দু থেকে আমরা কি বলেছিলাম, যদি 2 বা 2 এর বেশি ভেক্টর বেরিয়ে যায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো সহপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে, এটাকে সহপ্রারম্ভিক ভেক্টর কিন্তু বলা যায়। তো আশা করি তোমরা ভেক্টরের রূপাংশে এটা কিন্তু, এটাকে বলা হয় 2 ডাইমেনশন, মানে 2Dতে আমরা প্রকাশ করলাম। এবার আমরা 3D দেখব। 3Dতে কী করে দেখব, 3D হচ্ছে আমরা এখানে থাকবে তখন আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে এবং কে ক্যাপ থাকবে। এই তিনটেতে কী করে আমরা সেই ভেক্টরের উপাংশগুলো পাবো সেগুলো আমরা একবার দেখে নেব। তো সেখান থেকেও আর এর মানটা আমরা কীভাবে বের করব সেটা দেখে নাও। তো এর আগে যেটা আমি বললাম যে এক্স যেটা আমরা আই যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এক্স অক্ষ বরাবর, তাই তো? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরি আমরা। যে যেটা পাই আমরা সেটাকে ওয়াই অক্ষ বরাবর ধরি আমরা। আর কে ভেক্টর যেটা পাবো সেটা আমরা জেড অক্ষ বরাবর নেব। আমরা 3Dতে কীভাবে আমরা বসাবো, তো দেখো ছবিটা আমরা আগে আঁকবো। সেই ছবিটা হবে কেমন, এটা ধরো 3D, তো 3Dতে এই ছবিটা এরকম হয়। ধরো এটা মূলবিন্দু, ধরো ও, এটাকে নাম দিলাম এক্স, এটা ধরো ওয়াই নাম দিলাম, আর এটা ধরো জেড নাম দিলাম। ভালো করে বুঝবে কিন্তু এটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আর এই প্লেনের ওপর মানে 3D, এবার 3D তো এটা যেটা আমরা আঁকছি সেটা কিন্তু 2D প্লেনের ওপর আঁকছি। 3D বুঝতেই পারছো, 3D হচ্ছে মানে কল্পনা করতে হবে একটু, যেন উপরে আছে। ধরো একটা পয়েন্ট নিচ্ছি, এই প্লেনটার উপর আমি একটা পয়েন্ট নিচ্ছি, মানে ধরো এখানে একটা পয়েন্ট আছে উপর দিকে, ঠিক আছে, হাতের উপরে এভাবে একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা আমি ধরো, তো আমি উপরে লিখতে পারবো না হবে, তো একটা পয়েন্ট নিচ্ছি উপরে পয়েন্টটা, সেটা ধরো একটা নাম্বার একটা দিলাম, ধরো একটা পয়েন্ট পেলাম। সে এই পয়েন্টের স্থানাঙ্ক যেটা হবে এক্স ওয়াই জেড। এ বিন্দু যেটা পেয়েছি তার স্থানাঙ্ক কি বললাম, এক্স ওয়াই জেড। তো এবার এই এ বিন্দু, এই ও থেকে এ বিন্দু আমি নির্ণয় করব, ও থেকে এ এর মানটা আমরা নির্ণয় করব। যেটা আগে একটা অঙ্ক করলাম 2 ডাইমেনশনে, যেটা করলাম সেটাতে কেমন ছিল, ছবিটা এরকম ছিল। এখানে একটা বিন্দু ছিল পি, এখান থেকে আমরা খুব সহজে কিন্তু বের করে নিতে পারছিলাম, তাই তো? এখান থেকে এটা আর এটা স্কোয়ার করে তাহলে কিন্তু এটা পেয়ে যাব। কিন্তু এখানে আমরা কিভাবে সেটা বের করি, একই প্রসেসে বের করি, তবে একটু 3Dতে একটু কল্পনা করতে হবে, কল্পনা থেকে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো দেখো একটু কী করে করছি আমি। তো ধরো এখান থেকে যেটা আমরা পাচ্ছি, এইখান থেকে যে লেন্থটা, প্রথমে আমরা সবসময় মনে রাখবে, আমরা যখন এই বিন্দুতে মানে এই বিন্দুতে পৌঁছাবো তখন কিন্তু প্রথমে আগে এক্স অক্ষ বরাবর যাব, তারপর কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাব, তারপর কিন্তু জেড অক্ষ বরাবর যাব, ঠিক আছে? তো প্রথমে এক্স অক্ষ বরাবর মানে এখান থেকে এইটুকুটা যাব, ঠিক আছে? প্রথমে ধরো এইটুকুটা, আমি এইটুকুটার মান পেলাম হচ্ছে এক্স, এইটুকুটা পেয়েছি এক্স। তারপর আমি যাব ওয়াই অক্ষ বরাবর, মানে এখান থেকে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তর, মানে এইটুকুটা, এটা ধরো ওয়াই, আমি এইটুকুটা ওয়াই পেলাম, ঠিক আছে? এবার কি করব, এই এ বিন্দু থেকে, এই যে এ বিন্দুটা আছে, এ বিন্দু থেকে এটার ওপর আমি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এই বিন্দুটার উপর আমি লম্ব অঙ্কন করলাম। তো প্রথম কাজ হচ্ছে এই যে দুটো আমি পেলাম ও এক্স, এবার ও এর সঙ্গে আমি এই সরলরেখাটা যুক্ত করলাম, মানে এই বিন্দুটাকে যুক্ত করলাম, এটা ধরো বি পয়েন্ট। তো দেখো এইটুকুটা এক্স, মানে আমরা যেরকম 2 ডাইমেনশনে কী করতাম, ছবিটা কেমন হয়েছিল 2 ডাইমেনশনে, ছবিটা ছিল এরকম পি, এটা ধরো এইটুকুটা ধরো ওয়াই ছিল, এইটুকুটা এক্স, তাই তো? তাই এই যে এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাই তো? এক্স আর ওয়াইয়ের যেটা অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তো এইটুকুটা আমরা পেয়েছি এক্স, এইটুকুটা ওয়াই, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এটা তাহলে কী হবে, সরি ভুল বললাম, এটা এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এই কোণটা যেটা পাবো এটা কিন্তু 90 ডিগ্রি, মানে এক্সের সঙ্গে ওয়াই যে অ্যাঙ্গেলটা করে থাকে সবসময় মনে রাখবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এর বিপরীত দিকে যে বাহুটা পাচ্ছে সেটা কিন্তু অতিভুজ, মানে এইটুকুটা কিন্তু অতিভুজ। এইটুকুটা কী বললাম, অতিভুজ। তাহলে অতিভুজ যদি পেয়ে যায়, কারণ 90 ডিগ্রির বিপরীত দিকে যে
বাহুটা পায় সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের মানটা কত দাঁড়াবে, এটুকুটার মান কত দাঁড়াবে, তাহলে কী করে পাবো আমরা, এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে কিন্তু অতিভুজটা পেয়ে যাবো। তাহলে ওবিটা পেলাম কত, ওবি সমান পেলাম হচ্ছে √/x² প্লাস ওয়াই স্কোয়ার। আমি কিন্তু এইটুকুটার মান কিন্তু বের করবো, মান বের করছি, হ্যাঁ কী করে বের করি সেটা দেখো শুধু। তাহলে ওবি সমান পেলাম কি √/x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওবিটা কিন্তু পেয়ে গেছি আমি। এরপর আমি এটা আবার লম্ব অঙ্কন করেছি এইটুকুটার তার মানে কি এইটুকুটা লেন্থ কিন্তু এটা কার সঙ্গে সমান্তরাল, এটা কিন্তু জেড অ্যাক্সিসের সঙ্গে কিন্তু সমান্তরাল। তার মানে এইটুকুটার মান কত হবে, এইটুকুটার মান জেড, এইটুকুটার মান পুরোটাই মান কিন্তু জেড। এটা কার সঙ্গে সমান্তরাল, এটা হচ্ছে জেড অ্যাক্সিসের মানে জেড অ্যাক্সিসের সঙ্গে কিন্তু সমান্তরাল। সুতরাং এই মানটা কিন্তু দাঁড়াবে কত, জেড। তাহলে আমি এটা জেড পেয়ে গেলাম, কোনো প্রবলেম নেই। এটা যদি জেড পেয়ে যায় আর এইটুকুটা কিন্তু আমরা পেয়ে গেছি একটা মান কত, √/x² প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এইটুকুটা এই বলেছিলাম কি এই, তাহলে এর সঙ্গে এর কী হবে, মধ্যে যে অ্যাঙ্গেলটা দাঁড়াবে সেটা কিন্তু 90 ডিগ্রি। তার অতিভুজ তাহলে এর বিপরীত দিকে সবসময় থাকবে অতিভুজটা, এটা তাহলে কি অতিভুজ। তাহলে এখানে এই অতিভুজের মানটা বের করতে, তাহলে আবার ও এ বের করবো। তাহলে ও এ সমান কী হয় বললাম, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে যদি লম্ব যদি জেড হয়, ভূমিটা কোনটা হবে, ওবিটা ভূমি, তো ওবির মান তো পেয়েছি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব হচ্ছে জেড স্কোয়ার আর ভূমি হচ্ছে কত, ওবি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার, তাই তো। তাহলে ওবিটা হচ্ছে ধরো ভূমি আর এবিটা হচ্ছে কি লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই ভূমিটা আমি আগে রেখেছি, লম্বটা পরে রেখেছি, কোনো প্রবলেম নেই, সমান। আচ্ছা ওবির মান কত পেয়েছি, √/x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে √/x² প্লাস ওয়াই স্কোয়ার, তার মাথায় কী হবে স্কোয়ার, কারণ মাথায় স্কোয়ার আছে, প্লাস এবির মান কত হয়েছে, এবির মান তো জেড পেয়েছি, তাহলে জেডের মাথায় স্কোয়ার। তাহলে এবার বলো এই রুটের মাথায় যদি স্কোয়ার থাকে, স্কোয়ার মানে রুটটা তো উঠে যায়, তাহলে দাঁড়ালো কত, x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই তিনটে মান পেলাম। তাহলে এই যে ও এর যে মানটা আমরা পেলাম, ও এর মানটা দাঁড়ালো কত, তাহলে √/x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই 3Dতে আমরা ও এ যে বিন্দুটা থাকে, মানে এ যে বিন্দুটা থাকে, সে পয়েন্টের মানটা ও বিন্দু থেকে কত হবে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারলাম, ঠিক আছে। তো এটাকে আবার আমরা যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর যে ভেক্টরটা দাঁড়াবে 3 ডাইমেনশনে, তাহলে কী করে লিখবো আর ভেক্টরকে, x আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস এক্স ওয়াই কী হবে, এটা জেডকে আমরা কী প্রকাশ করি, কে ভেক্টর, মানে জেডের যে উপাংশটা হবে সেটা কে ভেক্টর দেওয়া হবে। তো এটাই আর ভেক্টরের মান, মানে এইটুকুটা আর ভেক্টরের মান যেটা পেলাম, আর এর আর ভেক্টরের মান পেয়েছি। এবার যদি এর মান আমরা বের করি তাহলে কত বললাম, আর ভেক্টরের যদি মান বের করি তাহলে কি √/, এই যে আয়ের যে সহগ আছে x², জের যে সহগ আছে সেটা ওয়াই স্কোয়ার, আর কে এর যে সহগ আছে সেটা জেড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা বের করে নিতে পারবো। এভাবেই আমরা উপাংশ থেকে, মানে 3D যেটা 3D আছে সেটা, সেই 3D থেকে আমরা কিন্তু খুব সহজে যে কোনো মানে ও বিন্দু থেকে, ও হচ্ছে মূলবিন্দু থেকে যে কোনো পয়েন্টের দূরত্ব আমরা পেয়ে যাব। তা আশা করি তোমরা এই ভেক্টরের যে পার্টটা ছিল, ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি বললাম। নেক্সট পার্টে পরের যে একটা ভিডিও তৈরি করব সেটা নেক্সট পার্ট করব। এখানে যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। ঠিক আছে, আজকের মতো এইখানেই শেষ হলো। আর অবশ্যই যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে।